প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি 21 রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক আপনারা জানেন ভ্যালি 21 রাতের আমরা সবসময় আলোচনা করার চেষ্টা করি সমসাময়িক বিষয়গুলো নিয়ে এবং আজও যথারীতি আমরা আলোচনা করার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে সারা বিশ্বব্যাপী নানা আলোচনা সমালোচনা রয়েছে, মত বিশ্লেষণ রয়েছে, সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো। এবং আমরা জানি যে আর একটি সপ্তাহ পরেই বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, এবং এই নির্বাচনে কাকে এগিয়ে রাখবো, জনমত জরিপে কে এগিয়ে আছেন, ট্রাম্প না বাইডেন, সেগুলো নিয়ে নানা মত বিশ্লেষণ রয়েছে, নানা পরিসংখ্যান রয়েছে। এবং সে সাথে আরও একটি বিষয়ে আমরা লক্ষ্য করছি যে মার্কিন নির্বাচনকে ঘিরে আগাম ভোটের যে পরিসংখ্যান সেটিও বেশ আলোচনার হিড়িক জুগিয়েছে। ইতিমধ্যেই 7 কোটি ছাড়িয়ে গেছে আগাম ভোটের সংখ্যা, যেটি মার্কিন নির্বাচন প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ডের মতামত অনুযায়ী এবার রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিতে পারেন, এবং এই সংখ্যা হতে পারে প্রায় 15 কোটি, অর্থাৎ যা মোট ভোটারের প্রায় 65%, এবং 1908 সালের পর সর্বোচ্চ হতে পারে যদি অংশগ্রহণ 15 কোটি ছাড়িয়ে যায়। এই ধরনের নানা পরিসংখ্যান রয়েছে, নানা মতামত রয়েছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা সেই জায়গাগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো, এবং এসব বিষয়গুলি নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য স্টুডিওতে সংযুক্ত আছেন জনাব মাসুদ করিম, প্রধান প্রতিবেদক দৈনিক যুগান্তর। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত রয়েছেন নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ পোস্ট, এবং ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত আছেন মোহাম্মদ শফিউল্লাহ, সাবেক রাষ্ট্রদূত। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভ্যালি 21 রাতের আজকের আলোচনায়। আমরা আলোচনা করবো আবার দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে যেতে চাই যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে, এবং আমরা শফিউল্লাহ স্যারের মতামত বা অনুমতি নিয়ে আমরা আলোচনা শুরু করছি জনাব মাসুদ করিমের কাছ থেকে, প্রধান প্রতিবেদক, দৈনিক যুগান্তর। জনাব মাসুদ করিম, আমরা আলোচনা করব, বুঝতে পারছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে এবং বহুল প্রত্যাশিত, আলোচিত, সমালোচিত অনেক ঘটনা রয়েছে, অনেক জনমত জরিপ রয়েছে, অনেক নানা বিশ্লেষণ রয়েছে। জো বাইডেন না ট্রাম্প এগিয়ে, অনেক বিষয় আমরা গণমাধ্যমে দেখছি, কথার ছড়াছড়ি রয়েছে, আগাম ভোটের বিষয় রয়েছে। সবকিছু মিলিয়ে প্রথমে একটু আপনার মতামত শুনতে চাইব। ধন্যবাদ। প্রথম কথা হলো যে মাত্র 5 দিন বাকি আছে, নভেম্বরের 3 তারিখে ভোট হবে। তো এই সময়ে নির্বাচনের প্রচারণাটা একেবারে তুঙ্গে, এবং আমেরিকার নির্বাচনের মানে কে এগিয়ে আছে সেই জায়গাটায় যাওয়ার আগে আমার মনে হয় সিস্টেমটা, মানে যে পদ্ধতিতে ইলেকশনটা হয় এটা একটু জটিল, সেটা সম্পর্কে একটু হালকা বলা ভালো। সেটা হলো যে এখানে 50টি রাজ্য আছে। 50টি রাজ্যের মধ্যে এখানে একটা জনগণের ভোটের পরে এটা কিন্তু ফাইনাল ডিসিশনটা হয় ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে, যেখানে আছে 538টি ইলেকটোরাল ভোট, যার মধ্যে 270টি ইলেকটোরাল ভোট যিনি পাবেন তিনি জয়ী হবেন। এই ক্ষেত্রে ধরেন 50টা রাজ্যে, প্রত্যেকটা রাজ্যে যিনি এগিয়ে থাকবেন ভোটে, তিনি কিন্তু সেই রাজ্যের সব কয়টা ইলেকটোরাল ভোট পেয়ে যাবেন। তো সেই হিসেবে মনে করেন ফ্লোরিডা ফর এক্সাম্পল 29টা ইলেকটোরাল ভোট আছে। তো ওইখানে যদি একজন এগিয়ে থাকেন ট্রাম্প কিংবা, তো তিনি সব কয়টা পেয়ে যাবেন। এর বাইরে আছে কলাম্বিয়া, হ্যাঁ, সেটা হলো আপনার যে ওয়াশিংটন ডিসি, সেইখানে 3টার মতো আছে, সব মিলে 538টা। এর মধ্যে পপুলার ভোটে এগিয়ে থাকলেও অনেক সময় যদি ইলেকট্রাল ভোটে পিছনে থাকেন, যেমন গত ইলেকশন 2016-এ যেটা হলো, সেখানে 30 লাখ ভোটে হিলারি এগিয়ে ছিলেন জনগণের ভোটে, কিন্তু সেখানে ইলেকট্রাল ভোটে ট্রাম্প পাস করে গেছে। তো এটা দেখা যাচ্ছে যে এটা এরকম সিস্টেমই এখানে ভোটটা হচ্ছে। তো এখানে 50টা রাজ্যেই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট রাজ্য নয়। ইম্পর্টেন্ট রাজ্য নয় এই কারণে আমি বলবো যে কিছু কিছু জায়গা আছে রিপাবলিকান দলের ঘাঁটি, আবার কিছু কিছু জায়গা আছে ডেমোক্রেটিক দলের ঘাঁটি। এই ঘাঁটিগুলিকে নিয়ে কেউ চিন্তা করে না, কারণ এখানে ওনারা পাবে, যেমন নিউ ইয়র্ক ফর এক্সাম্পল, নিউ ইয়র্ক রাজ্যে এখানে ডেমোক্রেটদের ঘাঁটি, সেখানে জো বাইডেন পাস করবেন, পাস করা মাত্রই ওই রাজ্যের সব কয়টা ইলেকট্রাল ভোট উনি পেয়ে যাবেন। তো সবাই চিন্তা করে যেগুলি দোদল্যমান রাজ্য, যে কোনো দিকে সুইং, মানে যে কোনো দিকে যেতে পারে, সেরকম রাজ্যের সংখ্যা 10-12টা আছে। যেমন আমি আপনাকে পড়ে শোনাই, তার মধ্যে আছে অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, উইসকনসিন। এইরকম এই সমস্ত রাজ্যগুলিতে 125টা ইলেকট্রাল কলেজের ভোট আছে, যেটা জয়ের মানে অর্ধেক ভোটে এখানে পুরো বদলে দিতে পারে। এবং সুতরাং অনেকেই বলে যে আমেরিকান ইলেকশন মানে হলো গিয়া
ওই সুইং রাজ্যগুলির ইলেকশন, অঙ্গরাজ্যগুলির ইলেকশন। সেখানে দেখবেন যে দুইজনই, ট্রাম্পই বলেন বাইডেনই বলেন, উভয়ই কিন্তু ফাইটিং এই রাজ্যগুলির মানে জয় করার জন্য। এখন এখানে আজকে আপনি যেটা আগেই বলে দিয়েছেন যে 24 কোটি ভোটারের মধ্যে ইতিমধ্যেই প্রায় 7 কোটি ভোট ডাকযুগে ভোট দিয়ে দিচ্ছে, আগাম ভোট। এর মধ্যে এটা হয়তো ডাকযুগের ভোটটাই হয়তো 10 কোটি হয়ে যেতে পারে, এবং ফাইনাল ভোট আপনি 15 কোটি একটা আশা করা হচ্ছে। তো এইখানে এখন পর্যন্ত মানে সুইং স্টেটগুলিতে অবশ্যই জো বাইডেন এগিয়ে আছেন, কিন্তু যারা রিপাবলিকান ভোটার, যারা ট্রাম্পের ভোটার, তারা সুইং স্টেটগুলির মধ্যে আমি যদি 12টা ধরেন তার মধ্যে 10টাতেই বাইডেন এগিয়ে আছেন এখন পর্যন্ত অ্যাজ অফ টুডে। কিন্তু এই এগিয়ে থাকা কিন্তু ফাইনাল ফলাফলের নিশ্চিত করে না। তো সেই ক্ষেত্রে আপনাকে ফাইনাল ডেজ মানে 3 তারিখে যে ভোটটা হবে, এবং সেখানে যদি রিপাবলিকানরা বেশি পরিমাণে ভোট দেয় তাহলে ট্রাম্প এখানে জয়ী হতে পারেন। আবার বাইডেনের সম্ভাবনা তো অবশ্যই আছে। তাহলে এখন দেখা যাচ্ছে এই সমস্ত জায়গায় 1 সপ্তাহ আগে বাইডেন যেমন ভালো করেছিলেন, এখন কিন্তু ট্রাম্প আবার অগ্রসর হচ্ছেন। সেখানে অনেক মানে যতটা পিছনে ছিলেন ততটা পিছনে না, শেষ দিকে এসে কিন্তু এখন পর্যন্ত অগ্রসর আরিজোনায় ধরেন 2.7% এগিয়ে আছে, ফ্লোরিডায় 1.9%, জর্জিয়ায় 0.5%, লোয়ায় 1.1%, মিশিগানে 7.8%, মিনেসোটায় 7.81%, নাভাদায় 5.8%, নর্থ ক্যারোলিনায় 1.9%, পেনসিলভেনিয়ায় 5.7%, উইসকনসিনে 5.7। এরা হলো বাইডেন এগিয়ে আছেন। আবার ট্রাম্প এগিয়ে আছেন ওই সুইং স্টেটের মধ্যে, ওহাইওতে 1.0 এবং টেক্সাসে 1.7 এগিয়ে আছেন। কিন্তু ট্রাম্পের 1 সপ্তাহ আগের রেজাল্টের চেয়ে এখন রেজাল্ট ভালো। সুতরাং দুইজনেই চূড়ান্ত ক্যাম্পেইন করছেন, এবং এই সমস্ত ক্যাম্পেইনের মধ্যে একটা বড় জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে একটা বর্ণবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে সাদা ভোটারের সংখ্যা 67 থেকে 70%, এবং এই সাদাদের মধ্যে যারা উগ্রপন্থী, কট্টরপন্থী, রক্ষণশীল, তারা রিপাবলিকান দলকে ভোট দিয়ে থাকে। এবং এই জায়গায় সবাই রিপাবলিকানদেরকে উনি আবার এই বর্ণবাদটাকে উস্কে দিয়েছেন। এইভাবে কিন্তু এটা গত নির্বাচনেও যে স্টাইল ছিল এই স্টাইলে ছিল। তো এইবার একটা নতুন এজেন্ডা ইস্যু যুক্ত হয়েছে, যে জনস্বাস্থ্য। যেমন ধরেন করোনা ভাইরাস, এটা যেটা বাইডেন সব জায়গায় বলছেন যে খুব ভালো হ্যান্ডেলিং করতে পারেন নাই ট্রাম্প, এটাকে তারা একটা ইস্যু হিসেবে নিয়েছেন। আবার ট্রাম্প বলছেন যে ইকোনমিক্যালি ওনারা ভালো করেছেন, অর্থনীতির দিক থেকে। তো এইরকম প্রচারণা সুইং স্টেটগুলিতে মানে খুব একটা চূড়ান্ত পর্যায়ে আছে। সুতরাং এখনই আমরা এটা ফাইনাল কনক্লুশনে যেতে পারবো না যে ট্রাম্প যাচ্ছেন না বাইডেন যাচ্ছেন। তবে এইবারের আরেকটা জিনিস আছে আমেরিকার ইলেকশনে, যেটা আমাদের আজকে আলোচনা করতে হবে। সেটা হলো যে অনেক সময় ভোটে বা ইলেকট্রাল ভোটে জয়ী হইলেও এখানে ফাইনাল একটা জিনিস থাকে যে এখানে যদি ডিসপিউট হয়ে থাকে, মানে স্মুথ হ্যান্ডওভার নাও হইতে পারে ক্ষমতাটা। অনেক সময় এটা মামলায় চলে যায়। যেমন যখন ইলেকশন হলো আল গোর এবং প্রেসিডেন্ট বুশের মধ্যে 2000 সালে, ওই ইলেকশনটা যে মামলায় চলে গেল, এবং ফাইনাল ভোট কাউন্টিং এর আগেই কোর্টের রায়ে বুশকে বিজয়ী ঘোষণা করা হলো। এই বছর কিন্তু আগে ভাগে আওয়াজ দিয়ে রেখেছেন ট্রাম্প যে উনি এই ডাকযুগে ভোটটাকে উনি কন্ট্রোভার্সিয়াল বলতে চাচ্ছেন, কারণ এখানে অনেক জায়গায় ব্যালট পেপার ছিনতাই হচ্ছে, অনেক জায়গায় সমস্যা হচ্ছে। সে কারণে ডাকযুগে ভোটটাকে নিয়ে হয়তো তিনি একটা ডিসপোর্ট রিকাউন্টিং এ যেতে পারেন। এবং আরেকটা হলো যে এখানে জজ সাহেবরা যারা এটা রায় দিবেন, তার মধ্যে 9 জন জাজের মধ্যে 6 জনই লেটেস্ট যাকে উনি নিয়োগ দিলেন, ওনার নামটা কি অ্যামি কোনি ব্যারেট, এই বিচারক হলেন উনি একজন কট্টর এই রিপাবলিকান সমর্থক ভোট মানে বিচারক। সুতরাং 6 জন বিচারকই রিপাবলিকান দলের পক্ষে আছে, এবং 3 জন বিচারক আছে ডেমোক্রেটদের পক্ষে। তো যদি কোর্টে যায় সেখানেও কিন্তু ট্রাম্প একটু এগিয়ে যেতে পারেন, সুযোগ আছে। সুতরাং এখনই আমরা বলতে পারছি না কোথায় যাচ্ছে। তাহলে সুতরাং আমরা শেষ দিনগুলি খুবই ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে ভোটের দিনে রিপাবলিকান ভোট যদি বেশি যায় তাহলে হয়তো অনেক
রেজাল্ট ওলটপালট হতে অন্যদিকে পারে। চলে যেতে শুধু পারে। এটা খুবই একটা এক্সাইটিং টাইম, জটিল সমীকরণের দিকে এগোচ্ছে। জি, ধন্যবাদ। আমরা এবার একটু তাহলে মোহাম্মদ শফিউল্লাহ স্যারের কাছে যেতে চাই, সাবেক রাষ্ট্রদূত। শফিউল্লাহ স্যার, আপনি শুনছিলেন মাসুদ করিম সাহেব বলছিলেন, এবং এই নির্বাচনকে ঘিরে সারা বিশ্বে আসলে অনেক বেশি আলোচনা করানো, মহামারীর পরিস্থিতির মধ্যেও এই ধরনের নির্বাচন, ট্রাম্প না বাইডেন, কাকে এগিয়ে রাখবেন আপনি? ধন্যবাদ। এতদিন কিন্তু আপনার বিশ্বে একটাই আলোচনার বিষয় ছিল কোভিড-19। আমরা একটা দুঃসময় মধ্যে দিয়ে যাচ্ছি। এর মধ্যে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনটাই এখন মুখ্য আলোচনার বিষয়। সারা বিশ্বে গণমাধ্যমে আলোচিত হচ্ছে। এর কারণ বিশ্বের প্রতিটি দেশ কিন্তু মার্কিন প্রেসিডেন্ট কি হবেন, আগামী 4 বছর থাকবেন হোয়াইট হাউসে, তার উপর বিশ্বের শান্তি, যুদ্ধ, নিরাপত্তা, অর্থনৈতিক অবস্থা, তারপরে নিরাপত্তা সবকিছু কিন্তু নির্ভর করে, অনেকাংশে নির্ভর করে মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তার উপরে। যেমন আমরা গত 4 বছর দেখলাম ট্রাম্প তার ইলেকশন আগে যে ওয়াদা করেছিল জনগণের কাছে, সে ওয়াদা কিন্তু তখন মনে করেছিল রেডিকেল, এবং এটা আমেরিকার জন্য আমেরিকার জন্য সমাজকে বিপজ্জনক ফেলে দিবে। তিনি বলছিলেন উনি ব্রিগেড বন্ধ করে দিবেন, বন্ধ করেছেন। উনি ওয়াল উঠাবেন, তা উনি করছেন। তারপরে আপনার জলবায়ু পরিবর্তন, জলবায়ু বিষয় হচ্ছে বিশ্বের নেতৃবৃন্দ তার থেকে বেরিয়ে আসছেন, ইউনেস্কো থেকে বেরিয়ে আসছেন, WHO থেকে বেরিয়ে আসছেন। তারপর ইরানের সাথে যে নিউক্লিয়ার একটা চুক্তি হয়েছিল 5+1 দেশের সাথে, প্রত্যেকে বেরিয়ে আসছেন। তার মানে আর বড় যেটা ক্ষতি করেছে সেটা ওবামা কেয়ার, মানুষ অ্যাফোর্ডেবল মেডিকেল যেটা পাচ্ছিল সেটা উনি কাছে করে দিয়েছে। তার মানে বিগত এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু উনি আবার উত্তেজনা সৃষ্টি করেছেন। ইরানের সাথে প্রায় যুদ্ধ অবস্থা মতোই হয়েছিল, কিন্তু অনেকটা কাছাকাছি সেখানে ফিরে আসছেন। এদিকে আবার তিনি বিভিন্ন তার পূর্বে যেসব মার্কিন প্রেসিডেন্ট ছিলেন এবং রিপাবলিকান এবং ডেমোক্রেট, তাদের একটা মোটামুটি একটা এজেন্ডা ছিল মিডল ইস্টে 2 স্টেট হবে। ইসরায়েল তো আছেই, তার সাথে প্রেসিডেন্ট জন্য একটা স্টেট হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি সেটা আকাশ করে দিলেন। তিনি 2 স্টেট উনি বদলে ইসরায়েলকে এখন পুরো আপনার মিডল ইস্টের সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র হিসেবে সৃষ্টি করেছেন। জেরুজালেম যেটা তো ডিভাইডেড সিটি, এবং যেটা হলো ইস্ট জেরুজালেম হবে ফিলিস্তিনের রাষ্ট্রের রাজধানী, সেটা তিনি নাকচ করে পুরো জেরুজালেম রাজধানী করে দিলেন ইসরায়েলের জন্য। এবং লাভের থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম নিয়ে আসছে। সুতরাং তার প্রতিটি কাজে কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্বে অনেকটা তোলপাড় সৃষ্টি করেছে। আর কোভিড-19 ব্যাপারে যেটা উনি করেছেন, যে তিনি এটা কোনোভাবেই এটাকে তোয়াক্কা করেননি, এতে তিনি কোনো ব্যবস্থাও নেননি। বিশ্বের সব দেশে কিন্তু অ্যাফেক্ট হয়েছে, প্রতিটি দেশ কিন্তু চেষ্টা করেছে এটাকে কন্ট্রোল রাখার জন্য, লকডাউন দিয়ে আপনার বিভিন্ন চেষ্টা করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে অত্যন্ত উদাসীন ছিলেন, এবং তিনি নিজে মাস্ক পরতেন না, এবং তিনি ডিসকারেজ করেছেন। কিন্তু দেখা যাচ্ছে বিলক্ষণ মার্কিন নাগরিক করোনা মৃত্যুবরণ করেছেন। এখনো কিন্তু সারা বিশ্বে হাইস্ট নাম্বার হলো ক্যাজুয়ালিটি যেটা হয়েছে আপনার আমেরিকাতে হয়েছে। এখন পর্যন্ত হাইস্ট নাম্বার অফ যারা অ্যাফেক্টেড পিপল, যারা সংক্রামিত হয়েছে, তাদের সংখ্যা কিন্তু আমেরিকাতে সবচেয়ে বেশি। এইসব পরিপ্রেক্ষিতে দেখা যায় যে তার ইলেকশন উইন করার সম্ভাবনা নাই। কিন্তু
যে মাসুদ যেটা বলেছে সেটা হলো যে আমেরিকান হোয়াইট মেজরিটি এবং এরা স্বল্প শিক্ষিত, অল্প শিক্ষিত এবং স্বল্প বৃত্তের মালিক, এদের সংখ্যা বেশি। এবং তার এপিল হলো ওদের কাছে হোয়াইট সুপ্রিমিস্টরা এই দেশ তোমাদের জন্য, হোয়াইটদের জন্য, এখানে বাইরের ইমিগ্রেন্ট এসে তোমাদের অর্থনৈতিক কন্ডিশন খারাপ করছে, জীবনটাকে অত্যন্ত নিম্নমানকে নিয়ে গেছে। কিন্তু এর দায়ী হলো ইমিগ্রেন্ট। সুতরাং তিনি এখানে ইমিগ্রেন্ট বলতে যারা নন হোয়াইট, যারা সাবকন্টিনেন্টে যারা গেছেন, স্পেন থেকে বা মেক্সিকো থেকে বা ল্যাটিন আমেরিকা থেকে যারা আসছে, সবাই মিন করেছেন যে এরা সবাই তোমাদের অভিবাসন যারা আসছে তারাই কিন্তু আমেরিকার সবচেয়ে ক্ষতির কারণ। এবং হোয়াইটদের যে অবস্থা, তার জন্য তাদের বেকারত্ব, তাদের চাকরি নেই, তাদের কষ্ট জীবন, সেটা দায়ী অভিবাসন। সুতরাং তিনি মনে করে দিয়েছেন এটাই ভেরি পপুলার কমন পিপল অফ আমেরিকা। এবং তেমনিভাবে যারা রিচেস্টার, যারা তার মধ্যে মিলিয়নিয়ার, তাদের জন্য ট্যাক্স কমিয়ে দিয়েছেন, ফেসিলিটি দিয়েছেন, এবং এতে রিটার্নস এত তিনি একটু পপুলার। সুতরাং দুটো মেজর পপুলেশন তার পক্ষে। তার যত রকম কর্মসূচি করেছে, আমেরিকান ইমেজ যেটা নষ্ট করেছে বিশ্বের কাছে, আজকে বিশ্বের কোথাও আমেরিকার আপনার লিডারশিপ নাই, সবখানে আজকে আমেরিকার লিডারশিপ ফেল করেছে সব জায়গায়। সেই জায়গায় কিন্তু রাষ্ট্র তারা কিন্তু অগ্রসর হয়ে আসছে, তারা অনেকটা সামনে এগিয়ে আসছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে ধারণা করা যেতে পারে যে ট্রাম্প হয়তো ইলেকশন করার কোনো কারণ নাই। কিন্তু যেটা মাসুদ সামি আহমেদ, আমি তো বললাম যে মেজরিটি পিপল যারা হু ম্যাটার্স টু দ্য কান্ট্রি, টু দ্য ভোটার্স, তারা কিন্তু হোয়াইট সুপ্রিমিস্ট থিওরি বের করেছে, এটা প্রভোকেট করেছে সে। সুতরাং এটা তার পক্ষে আছে। কিন্তু আরেকটা পয়েন্ট এখানে আছে যে ইসলামিক ফোবিয়া মুসলমানদেরকে টার্গেট করেছে এবং 7টি মুসলিম দেশের নাগরিককে আমেরিকা বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু হোয়াইটদের কাছে খুব পপুলার হয়েছে। সুতরাং এখানে বলা চলে যে হোয়াইট মেজরিটি যারা লোয়ার মিডল ক্লাস আর টপ মিডল ক্লাস হোয়াইট যারা আছে, রিচেস্ট ক্লাস যারা আছে, তারা কিন্তু এই ভোটে কিন্তু একটা ডিসিশন ফ্যাক্টর হতে পারে। সুতরাং আগামী 5 দিনে কতটুকু পরিবর্তন হয় সেটা তবে লক্ষ্য রাখছে। তবে এখন পর্যন্ত প্রেডিকশন কোনো করা খুবই মুশকিল, কারণ এই পর্যায়ে ঠিক যদিও এই পর্যায়ে জো বাইডেন আপনার ওপিনিয়ন আপনার সার্ভেতে এগিয়ে ছিল, কিন্তু ওটা রিফ্লেক্ট নাও হতে পারে, কারণ সাইলেন্ট মেজরিটি যারা আছে হোয়াইট, তারা কোন দিকে যাবে তার উপর নির্ভর করবে ইলেকশন। জি স্যার, আপনার কাছে আমরা আবার আসবো। আমরা এবার একটু সংযুক্ত হতে চাইবো। স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ পোস্ট। আমরা মাসুদ করিম ভাইয়ের কথা শুনেছি, শরীফুল্লাহ স্যারও অনেক কিছু যোগ করেছেন। আবারও আপনার কাছে আসবো যে ওভারঅল আমরা আসলে সারা বিশ্বব্যাপী এখন মহামারীর মধ্যেও যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতি সবারই আসলে ঝোঁক রয়েছে, আলোচনা সমালোচনা রয়েছে, অনেক জরিপ রয়েছে, অনেক মতভেদ রয়েছে। আপনার মতামত শুনবো। একটা হচ্ছে যে আপনার জরিপ বা আমরা আসলে যে অ্যানালাইসিসটা করছি বা এখন যেটা আলোচনা করছি মূলত আসলে মিডিয়া রিপোর্ট, যেহেতু আমাদের ফার্স্ট হ্যান্ড ওখানে আমরা না বা ওখানে নাগরিকও না। সো এইখানে একটু সতর্কতার সুযোগ আছে, এই কারণে যে আপনি জানেন যে 2016 ইলেকশনে একটা বিষয় ছিল যে ওখানে হিলারি ক্লিন্টনকে বড় মিডিয়াগুলো কিন্তু বড় আকারে দেখানোর চেষ্টা করেছিল, ফাইনালি সে জিতেনি। আর এবার হচ্ছে এটা মোটামুটি ওপেন যে সব ট্রাম্প বিরোধী আপনার একটা বিষয় কাজ করছে, বিকজ হচ্ছে ট্রাম্প হচ্ছে তার সারা বছর ওখানে বড় বড় মিডিয়াকে যেমন সিএনএনকে বলছে ফেক নিউজ। তো স্বাভাবিক কারণেই এখন এক ধরনের ন্যারেটিভ থাকতে পারে, আমি বলছি না যে আছে। সো আমাদের এটা নির্বাচন পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে, কারণ ট্রাম্পের কেসটা যেটা হয়েছে, যেটা এর আগেও আমাদের মাসুদ ভাই এবং সাবেক যেটা বললেন অ্যানালাইসিস করে, ট্রাম্প হচ্ছে আসলে একজন আনকনভেনশনাল লিডার, আসলে আমি যেটা বলবো যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে। এবং সে বেসিক্যালি আমেরিকান যে রাষ্ট্রপতি যারা হন তারা আসলে বিশ্বের নেতা হন বা বিশ্বের রাষ্ট্রপতি, এরকম একটা বিষয়ে কাজ করে। বাট ট্রাম্পকে আবার মনে হয়েছে সে আসলে আমেরিকান প্রেসিডেন্ট হতে চেয়েছেন বা সেটাই হয়েছেন। সে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো সে কখনো চিন্তাও করেনি এবং কাজও করেননি। সো সেটা একটা বিষয়, সেটা কিন্তু ভোট ব্যাংকের জন্য, কারণ ভোট কিন্তু আমরা দিব না,
আমরা কথাবার্তা বলতে পারি, ভোট দিবে কিন্তু আমেরিকার তার কনস্টিটিউয়েন্সি। সো সেখানে অনেক বিষয় আছে, যেমন আপনি এই যে ইসরায়েলের প্রসঙ্গ যেটা বললেন, ইসরায়েলের নিয়ে যেটা করেছেন সেটা একটা ঐতিহাসিক ব্যাপার আমেরিকানদের জন্য। কারণ আপনি জানেন আমেরিকানদের সাথে ইসরায়েলের যে রিলেশনস, এটা হলো 1 নম্বর রিলেশন, সম্পর্কের 1 নম্বর দেশ হচ্ছে তার ইসরায়েল, তার ইসরায়েলের সাথে রিলেশন, তার যে ইস্যুসগুলি। সো সেখানে যখন তার সাথে আপনার ওখানে তার যে মিশনটাকে শিফট করা, ইভেন সর্বশেষ যেটা হচ্ছে যে আপনার এই সংযুক্ত আরব আমিরাত স্বীকৃতি দিল, আপনার বাহরাইন স্বীকৃতি দিল, এই বিষয়গুলো সবই কিন্তু ট্রাম্পের কারণে হয়েছে। সো এটা কিন্তু তার কনস্টিটিউয়েন্সি বা তার ভোটারের জন্য একটা বড় বিষয়। সো আমি আনকনভেনশনাল আরও বলছি যে এই করে জানেন, আপনি ট্রাম্প যখন 2016-তে আসে, তার আগে অনেক কথা বলতো যেগুলো আমাদের কাছে মনে হতো এটা রাষ্ট্রপতি হলে সে করবে না, কিন্তু সে কিন্তু অনেক করেছে। যেমন তার যে মিত্র নেটোর কথা যেটা আমরা শুনি, সে কিন্তু নেটোকে বা নেটোর যারা আপনার ইউরোপিয়ান ইউনিয়ন যেসব মেম্বার, তাদের কিন্তু ওইখানে টাকা বেশি দিতে হয়েছে ট্রাম্প আসার পরে। সে প্রথমে বলছে যে আমেরিকা কেন এত ডিফেন্সে খরচ করবে। এটা কিন্তু একটা সিগনিফিকেন্স এই কারণে যে আমেরিকা, আপনি জানেন আমেরিকার যে বিভিন্ন সময় এসে তারা বিভিন্ন দেশে কিন্তু যুদ্ধ বাজানোর কিন্তু একটা বিষয় থাকে, এবং ট্রাম্পের সময় কিন্তু মেজর কোনো এসকেলেশন হয় নাই কোথাও। ইরানে একটা চলমান প্রক্রিয়ার মধ্যেই ছিল, সেখানে ওবামার শেষ সময় এসে এক ধরনের নেগোসিয়েশন হয়েছিল আপনার ইউরোপিয়ান কয়েকটা দেশ এবং মিলে, যেটা ফাইনালি সে তার ইশতেহারেই বলেছিল। যেমন তখন একটা আপনার এই যে টিপিপি চলছিল, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ এই যোজনা, সেটা সে বলছে এটা থাকবে না, সেটা কিন্তু ছিল না, ওবামাকে আর থাকবে না ছিল না, এবং এগুলোকে সেই ইশতেহারে বলে এসছে, এবং সেখানে করে সে মেক্সিকান ওয়ালটা করতে পারেনি, সেটা হয়তো বেশি ইরিরেশনাল ছিল। কিন্তু তার যে ওই যে কনসেপ্টটা যে আপনার এখানে বাইরের লোকজন এসে তোমার চাকরি খেয়ে ফেলছে, এটা কিন্তু ওই লোকাল আমেরিকানের জন্য ইট মেক সেন্স। কারণ ওই যে বললাম, সে তো ভোটে তার পুরো কাজটা আমার যেটা মনে হয়েছে, যেটা বললাম, সে একজন আনকনভেনশনাল লিডার মানে আমেরিকার কনটেক্সটে, এবং সে আমেরিকার জনগণেরই প্রেসিডেন্ট হতে চেয়েছে বা হয়েছে। সে বিশ্বকে কি বললো এটা নিয়ে সে মাথা ঘামায় নাই। সো এই জন্য আমি বলছি না যে 3 তারিখ আসলে এখন সবই মনে হচ্ছে হয়তো সে থাকবে না, কারণ আমেরিকা তো এখন খুব শক্ত। মানে আজকেও 1000 রিলিজিয়াস লিডার আপনার বিবৃতি দিয়েছে ট্রাম্পের বিরুদ্ধে, এরকম একটা অবস্থান আর কি। ওখানে সিভিল সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন রকম মিডিয়া সব কিছু চাপ আছে ট্রাম্পের বিরুদ্ধে। বাট হু নোজ কি হতে পারে আসলে, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ইফেল 21 রাতের আজকের আয়োজন। আমরা আলোচনা করছিলাম বিরতির আগে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে। আমরা আবারও সে আলোচনায় ফিরতে চাই, এবং স্টুডিওতে আমরা আবারও আলোচনায় ফিরতে চাই মাসুদ করিম, প্রধান প্রতিবেদক, দৈনিক যুগান্তর, তার কাছে। মাসুদ ভাই, আমরা বিরতির আগে 3 জনের বক্তব্য শুনেছি। আসলে খুবই জটিল সমীকরণ, সকলেই আমরা মানছি যে আগাম কোনো কিছু বলা যাচ্ছে না। তারপরও জনমত জরিপ বা বিশ্ব মিডিয়াতে যে জায়গাগুলো আলোচনা হচ্ছে, আমরা সেগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা দ্বিতীয় ভাগে যেহেতু সবাই শেষ দিকে আলোচনা করবেন, আপনার কাছ থেকে যেটি জানতে চাইব, অবশ্যই নির্বাচনের বিষয়ে আরও কিছু যোগ করবেন, এবং সে সাথে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো, সেই জায়গাগুলো যদি একটু আলোকপাত করেন, আসলে নতুন যেই আসুক না কেন আমাদের সেই জায়গাগুলো আসলে আরেকটু কিভাবে আমরা ঝালিয়ে নিতে পারি। প্রথম কথা হলো যে আমেরিকায় ধরেন 200 বছরের উপরে গণতন্ত্রের ইতিহাস। প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন 1789 সালে। সেই সময় মাত্র 6% মানুষ ভোট দিতে যেত। এরপরে এখনও অ্যাভারেজে 50-55% মধ্যেই যায় গত কয়েকটা ইলেকশন দেখলে। এইবারেই আমরা শুনতেছি যে 65% ভোটার টার্ন আউট হতে পারে ক্রাইসিসের কারণে। তো এখন আবার আগাম ভোটটা বেশি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ভোট কেন্দ্রে যাওয়াটা কিছুটা ঝুঁকিপূর্ণ এই মহামারীর কারণে। তো সেখানে আগাম ভোট তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাপক মানে সুইং স্টেটগুলিতে জো বাইডেন এগিয়ে আছেন, এবং যেটা হাসিব এবং অন্যান্য মানে অ্যাম্বাসেডার শবিল্লাও বললেন যে যেটা গতবারেও তো এরকম হিলারি ক্লিন্টন এগিয়েছিলেন, এবং ফাইনালি হিলারি ক্লিন্টন পপুলার ভোটে বেশিও পেয়েছেন, কিন্তু ফাইনালি উনি জিততে পারেন নাই। সুতরাং একটা আশঙ্কার জায়গা অবশ্যই থেকে যায় যে শেষ পর্যন্ত ট্রাম্প আবার জয়ী হয় কি না। কিন্তু এইবার আমি বলবো যে গতবারের অভিজ্ঞতার থেকে বেশ কশাস মানে ডেমোক্র্যাটরা তাদের প্রচারে, আমি যেটা জানতে পেরেছি যে তারা
কিন্তু কোনো রকম এই যে এগিয়ে থাকার কারণে কোনো রকম ঢিলিমি দিচ্ছে না। যে জায়গাগুলি মানে দোদুল্যমান এইসব স্টেটগুলিতে যাতে তারা জয়ের দ্বারা ধরে রাখতে পারে, যদিও ট্রাম্প বেশ অগ্রসর হচ্ছে এবং আগামী 5 দিনে কতটা অগ্রসর হবেন এবং এই রিপাবলিকান ভোটাররা যারা পায়ে হেঁটে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে তাদের ব্যাপারটা, তো এই সমস্ত দিক থেকে এই বছর একটা সম্ভাবনা কিঞ্চিত হলেও আমি বাইডেনের বেশি দেখছি। কারণ কি, আমরা যদি বলি যে মানে রিপাবলিকানদের ভোট বেশি, কারণ রেসিয়াল ব্যাপারটা যেহেতু এখানে আছে এবং সেখানে সাদাদের ভোটের সংখ্যাটা অবশ্যই বেশি এবং সাদা সুপ্রিমেসি, সাদা এই ধরনের একটা কালচার সেখানে কাজ করে, সেটা ঠিকই, কিন্তু সবসময় এটা কাজ করে না। অনেক সময় যেমন ধরেন তাহলে তো আর কখনো ডেমোক্রেটরা পাস করতো না, ক্লিন্টন পাস করলেন কিংবা 2 বার পাস করলেন ওবামা, ওনারা তো ডেমোক্রেট পাস করলেন। তো এখানে দেখা যাচ্ছে কিছু কিছু সাদা ভোট আবার ডেমোক্রেটদেরও ভোট দেন, কিছু কিছু কালো ভোট আবার মানে রিপাবলিকানদেরও দিয়ে থাকেন। তো এই বছর কিছু কিছু কর্মকাণ্ডে একেবারে হ্যাপি না আমেরিকান জনগণ ট্রাম্পের, বিশেষ করে কোভিডে যখন লোকজন মারা যাচ্ছে, ওনার যে কার্যক্রমগুলি সেটার কারণে অনেকে ওনাকে দায়ী করছেন যে জনস্বাস্থ্যের ব্যাপারটা লোকজন মারা যাচ্ছে, এই সমস্ত কারণে ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। যে সমস্ত কারণে ওনাকে সবাই পছন্দ করছেন, যে উনি যে সমস্ত কমিট করেছিলেন, যেমন জলবায়ু ফান্ডে টাকা দিবেন না, বৈশ্বিক বিষয় হচ্ছে আমেরিকাকে এগিয়ে রাখা, আমেরিকাকে সবার চেয়ে গর্বিত করে তোলা, আমেরিকার মধ্যে আবার বর্ণবাদ সাদাদেরকে এগিয়ে রাখা, এসব জায়গায় হয়তো উনি একটা উস্কানিমূলক কারণে হয়তো একটা সুবিধাজনক অবস্থা আছে। আরেকটা কারণে ট্রাম্প হয়তো একটু ভালো করবেন, সেটা হলো অর্থনীতি বেশ একটা স্ট্রং অবস্থানে উনি, বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, যেটা আমেরিকার জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি কাজ মানুষ না থাকে, বেকারত্ব বাড়ে, সেই জায়গায় আমেরিকা অর্থনীতি টিকানো খুব কঠিন, যত বড় অর্থনীতি হোক না কেন, কিন্তু সেখানে কর্মসংস্থানটা কমার্শিয়াল এই সমস্ত দিক থেকে আছে। কিন্তু আমি শেষ পর্যন্ত এইবারের নির্বাচনে বাইডেনকে কিছুটা এগিয়ে রাখবো। এই কারণে যে সমস্ত নীরব ভোটারগুলি গতবার ভোট দিয়েছিলেন, আগের মানে প্রজেকশনে দেখা যায় না, কিন্তু নীরবে তারা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, এইবার সেই জায়গাটাতেও নাকি ওনার হাত দিয়েছেন। আমি যেটা খবর পেয়েছি যে বাইডেন, সেটা ডেমোক্রেটরা এখানে হাত দিয়েছেন যাতে নীরব ভোটার। আরেকটা হলো যে একটা বড় অংশ রিপাবলিকান দলের তার ট্রাম্পের বিরোধী আছে, তারাও কিন্তু ট্রাম্পের এই সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করছে না, যেটা গ্লোবাল অর্ডারের ক্ষেত্রে একটা বড় ধরনের ভাঙনের সৃষ্টি করছে। আরেকটা হলো যে কালো ভোট যাতে একেবারেই না ছোটে, সেজন্য এবার খুব বেশি প্রচারে নেমেছেন ওবামা। আপনারা লক্ষ্য করেছেন যে বারাক ওবামা মানেই তো কালো ভোট, এবং ওনার একটা বিরাট ক্যাপাসিটি আছে যে ব্ল্যাক ভোটটাকে যাতে। তারপরে একটা রিসেন্ট মুভমেন্ট আপনারা লক্ষ্য করেছেন যে ব্ল্যাক ব্লাড ম্যাটার্স, যেখানে সেখানেও কিন্তু কালো ভোটটা মোটামুটি কনসোলিডেটেড আছে। সাদা ভোটে কিছুটা ভাঙন ধরেছে, কিন্তু কালো ভোটে ভাঙনটা খুব কঠিন এইবার, যেহেতু অনেক কালো কৃষ্ণাঙ্গ লোকজনকে মানে মেরে ফেলা হয়েছে এই সমস্ত, এবং সে কারণে পুলিশ এবং এর মধ্যে একটা গোলযোগপূর্ণ বেশ দীর্ঘদিন ছিল, সেখানে এটা লক্ষ্য করেছেন। তো সব হিসাব নিকাশ এখন সবসময়ই মানে ইয়েতেই থাকছে, কারণ এখানে যদি আপনি ভোটের ঘাঁটি ধরেন, যেমন ধরেন আমাদের এখানে যদি বলি যে গোপালগঞ্জের সম্পূর্ণ আওয়ামী লীগের ঘাঁটি কিংবা বগুড়ায় বিএনপির ঘাঁটি, সেই রকম যে বিষয়গুলি আছে সেই জায়গাগুলিতে এখন আর কোনো একটা চিন্তাটা, সবাই দৌড়াচ্ছে সুইং স্টেটে। এবং আরেকটা জিনিস দেখবেন যে এই যে ইলেকট্রাল কলেজ সিস্টেমটা যদিও একটা মেজরিটি ভোটারের রিফ্লেকশন করে না, কিন্তু এটা কিন্তু আমেরিকায় কখনো চেঞ্জ হয় না। একটা হলো যে এই চেঞ্জ না হওয়ার কারণে এই দ্বিদলীয় ব্যবস্থাটা টিকে থাকে, যে কারণে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলের বাইরে কোনো দল ওখানে গড়ে উঠতে পারে না। এই কারণে দুই দলই চায় না সংবিধান সংশোধন করে এই ইলেকট্রাল কলেজ সিস্টেমটা বাতিল করতে। আরেকটা জিনিস দেখবেন যে এই কলেজ সিস্টেম থাকার কারণে এই ছোট ছোট রাজ্যগুলিতে যেখানে 2টা 4টা 5টা 10টা ইলেকট্রাল ভোট আছে, সেখানে কিন্তু প্রার্থীরা যেতে হচ্ছে, কারণ ওই ভোটটাও ম্যাটার করে। আপনি বেশি ভোট থাকলে, ফ্লোরিডা 29টা আছে কিংবা অন্যান্য জায়গায় 50টা আছে, সেটা যেমন ম্যাটার করে, কারণ 270টা তাকে করতে হবে ইলেকট্রাল ভোট। তো সেই জন্যে
হয়তো যদি পপুলার ভোট হইতো তাহলে এই সমস্ত অনেক ছোট ছোট রাজ্য হয়তো প্রার্থীকে দেখতই না, কিন্তু দেখা যাচ্ছে যে এই দুই প্রার্থী সব রাজ্যে তার যেতে হচ্ছে, যত রকম ক্যাম্পেইন মেকানিজম আছে পুরোটাই করা হচ্ছে। এবং আমেরিকানদের মধ্যে একটা জিনিস হচ্ছে কমার্শিয়াল দিক কাজ করে, যারা ভোট কেন্দ্রে যেতে চায় না। এইবার হয়তো আমরা মানে প্রেডিক্ট করা হচ্ছে যে 65% যাচ্ছে, কিন্তু আমাদের এখানে যদি ভোট হতো 80%, 90% অন্য দেশে যায়। ওরা খুবই কমার্শিয়াল, ওদের সময় নষ্ট করছে না ভোট দেওয়া। তো এই সমস্ত কারণে অনেক সময় কালোরা বা ডেমোক্রেটরা ভালো করে। তো এবার আবার বেশি যাচ্ছে, আবার এবার ক্রাইসিসটাও বেশি, বিশেষ করে মানে মহামারীটাও বেশি। এই সমস্ত দিক থেকে এবং এই আগামী 5 দিনের প্রচারণায় এবং অন ফুট যে ভোটাররা যাবেন ভোটের দিন 3 তারিখে, এই সমস্ত দিক থেকে কিছুটা অগ্রসর আছেন বাইডেন। তবে এখনই যে ধরনের অভিযোগ ট্রাম্প তুলছেন, উনি যদি শেষ পর্যন্ত সেই জায়গায় যান বিচারালয় পর্যন্ত, সেখানে গেলে পরিস্থিতিটা আবার ভিন্ন হইতে পারে। সুতরাং ওখানকার জটিল সমীকরণ, এখনই আমরা কিছু কনক্লুশনে যাব না। আমি অবশ্য ভোটের অঙ্কে অবশ্যই বাইডেনকে কিছুটা এগিয়ে রাখতে চাচ্ছেন। ধন্যবাদ। আমরা স্যারের কাছে যেতে চাই। স্যার, শেষ দিকে আলোচনায় চলে এসেছে। আমরা মাসুদ করিম ভাইয়ের কাছ থেকে শুনছিলাম ফলাফল বিশ্লেষণে তিনি এখন পর্যন্ত বাইডেনকেই এগিয়ে রাখছেন। আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যদিও আমরা বলছি যে খুবই জটিল সমীকরণ, আসলে আগাম কিছু বলাটা খুবই খুবই কঠিন কাজ, তারপরে আপনার মতামত শুনবো যে আপনি কাকে এগিয়ে রাখবেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিশ্বটা যেভাবে দেখছে বিগত 4 বছরের কর্মকাণ্ড ট্রাম্পের, সেকেন্ড থেকে কিন্তু অন্য দেশ দেখছি, আমেরিকান দেখছি, আমেরিকান প্রেসিডেন্টের পারফরমেন্স। আমরা দেখছি বাইরে থেকে দেখছি আমরা বিশেষ করে বিশ্ব রাজনীতিতে আমেরিকার ভূমিকা, ট্রাম্পের ভূমিকা আমরা দেখেছি। এটা কিন্তু আমেরিকানের ভিউ নাও হতে পারে। আমেরিকান থেকে তাদেরকে কিভাবে দিচ্ছে, কতটুকু তাদের জীবনটা সফল হচ্ছে, তাদের এটাই তাদের কাছে বড় বিষয়। মহাদেশ এবং সেখানে করতে পারে না। বিশ্বের যদিও যে ট্রাম্পের ফেভারে না, কিন্তু আমেরিকান তো ঠিক দেখবে। দেখেন দুই প্রেসিডেন্ট তারা ছিল ওবামা, তার সময় কিন্তু 2011 সাল থেকে আরম্ভ করে আরব স্প্রিং নামে মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকাতে যুদ্ধ হয়েছে। সিরিয়া, লিবিয়া, মিশর, সিরিয়া, সেটা অনেক যুদ্ধ এখন চলছে, বিলিয়ন সৃষ্টি করেছে। তার আগে আপনার ইরাক ইনভেস্ট করেছেন, মারা গেছে, এখন সেখানে শান্তি আসেনি। কিন্তু ট্রাম্পের সময় দেখবেন 4 বছরে হয়নি। তার সময়টা মোটামুটি পিসফুল টাইম দিচ্ছে এবং তেমনি হবে আরম্ভ হয়নি। তো এটা কিন্তু ভাবে যায়। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে আমেরিকান অর্থনীতির কিন্তু বিরাট একটা অংশ অস্ত্র বিক্রি, এবং অস্ত্র বিক্রি করার জন্যই আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ বিভিন্ন প্রস্তুত করে এবং অংশগ্রহণ করে। কিন্তু ট্রাম্প কোন যুদ্ধবিগ্রহ সৃষ্টি না করে তার সময় $125 বিলিয়ন মতো অস্ত্র বিক্রি করে শুধু
আরবদের কাজ। এটা তার পক্ষে যাচ্ছে, কারণ আমেরিকানরা দেখবে যে এই প্রেসিডেন্ট তাদের জন্য অর্থনৈতিকভাবে কত বেনিফিট নিয়ে আসছে। বলবো যে এইটাই ট্রাম্পের জন্য একটা লাভ পাবেন। যদিও বিশ্বে কিন্তু তার নেতৃত্ব দিতে পারেনি, এবং সেখানে আমেরিকার যে একটা ইমেজ বেশি কিন্তু তৈরি হয়েছে ট্রাম্পের জন্য। সুতরাং আমরা এখনো বলতে পারি না যে ফলাফল কি হবে, তবে ট্রাম্পের তারপরে যেটা আসছে সেটা আমাদের বন্ধু বলছেন যে ট্রাম্প আপনার আনকনভেনশনাল প্রেসিডেন্ট, এবং আনকনভেনশনাল কিন্তু তিনি জামানত সে কিন্তু এটা কিন্তু কাজ দেবে। তবে জো বাইডেন এবং তার 8 বছরের অভিজ্ঞতা যে একটা ইমেজ আছে, আশা করা যাচ্ছে যে এই পরিপ্রেক্ষিতে জো বাইডেন এবং তার পার্টনার কমলা হ্যারিস সম্ভাবনা আসতে বলে আমি মনে করি। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। আমরা নুরুল ইসলাম হাসিব আপনার কাছ থেকে শেষ করতে চাই অনুষ্ঠান। জটিল সমীকরণ আগাম কিছুই বলা যাচ্ছে না, তারপরও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেভাবে খবর প্রচার করছে বা আমরা এখান থেকে যতটুকু বিশ্লেষণ করতে পারছি আগাম ভোটের যে চিত্র, সবকিছু মিলিয়ে আপনি কোন জায়গায় বা আপনার মন্তব্য বা কাকে এগিয়ে রাখবেন আপনি? না, সেটা তো যে মাসুদ ভাই যেটা বলছেন সেটা আমিও ঠিক যে বাইডেনকে হয়তো এগিয়ে রাখবো, যে বিভিন্ন কারণেই আসতে পারে। যেমন ডোনাল্ড ট্রাম্প, যেমন আমি আগে যেটা বলছিলাম যে সে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, বিশ্বের না, কিন্তু এটার একটা মুশকিলও আছে। মুশকিলটা এই কারণে, কারণ আমেরিকার দেশটা তার অর্থনীতি, তার টেকনোলজি, তার সায়েন্স সব কিছুর কারণে সে কিন্তু বিশ্বের 1 নম্বর। এখন 1 নম্বর দেশের প্রেসিডেন্টকে কিন্তু বিশ্ব প্রেসিডেন্ট হতে হয়, যেটা আমরা এই কোভিডে এসে আমরা ফেস করেছি। আমেরিকার সে বিশেষ করে WHO নিয়ে যেসব কথাবার্তা বলেছে তাতে কিন্তু আমাদের মতো দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের WHO প্রতি এক ধরনের কনফিডেন্স, যেটা ভুলভাবে তার কথাবার্তা সে যেহেতু সারাদিন বলে বেড়াচ্ছে, কারণ বিকজ তার ইন্টারনাল কিছু ব্যর্থতা ছিল, সেটা সে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের উপরে চাপিয়ে দিয়ে সে ওইটাকে বুঝাতে চেয়েছে। যার ফলে হয়েছে কি, আমাদের দেশে দেখবেন অনেক মানুষ বিভিন্ন সময় কথা বলছে এই WHO-তে উল্টাপাল্টা কথা বলে। আসলে তো WHO উল্টাপাল্টা কিন্তু বলে না, সে সবসময় তার সায়েন্স দিয়েই বলছে। তো এটা একটা চ্যালেঞ্জ আসলে। সো ভোটের দেখা যায় যে আসে এখন ফর বাংলাদেশ, আসলে আমাদের জন্য যেটা হচ্ছে যে বাংলাদেশের আপনার যে রাষ্ট্রপতি আসবে, যে আসে তার সাথে তো চলবে সম্পর্ক, কাজ করতে হবে, সেটা ঠিক আছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের এখন আগের চেয়ে গুরুত্বটা বেড়েছে। এটা কারণ হচ্ছে আপনি দেখবেন যে কোনো দেশের তার যদি আপনার অর্থনৈতিক অবস্থা যখন ভালো থাকে তার এক ধরনের ডিপ্লোমেসি হয়, আর অর্থনৈতিক অবস্থা যখন খারাপ থাকে তখন এক ধরনের ডিপ্লোমেসি হয়। যেমন বাংলাদেশ কিন্তু আগে ছিল একটা সোললি ডোনার ডিপেন্ডেন্ট কান্ট্রি, এখন কিন্তু আমাদের ডিপ্লোমেসিতে ট্রেডের কথা বলে, এখন নট ডোনার মানে ডোনেশন না আর কি। এবং যে কারণে আপনি দেখবেন কিছুদিন আগে যে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট যেটা আসলো, মানে ওদের যে প্রতিমন্ত্রী আর কি, আমাদের প্রতিমন্ত্রীর কাউন্টার পার্ট, তো সে কিন্তু বলছে বাংলাদেশ হচ্ছে কি পার্টনার আমেরিকার। এবং এটা যে আপনার ডেমোক্রেটরা আসলে যে চেঞ্জ হয়ে যাবে তা না, কারণ আমেরিকা এই কথাটা যখন বলছে সে কিন্তু তার পুরো একটা ইকোনমিক, তার একটা স্ট্র্যাটেজিক পুরো সমস্ত কিছু অ্যানালাইসিস করে একটা পার্সপেক্টিভ থেকে বলছে। তো সেই দিক থেকে আপনার বাংলাদেশ তার গুরুত্ব থাকবে, কারণ আমাদের, আমি যেটা বললাম যে আমাদের অনেক ধরনের সক্ষমতা বেড়েছে, এবং সেটা নট অনলি ইকোনমিক, আমার ডেভেলপমেন্ট সেক্টর, আমাদের ওয়ার্ল্ড পিস কিপিং, বিভিন্ন ক্ষেত্রে আর কি, অনেক ক্ষেত্রে অনেক কিছু মানে বিশ্বের উদাহরণ হিসেবে আসছে। তো সেই সব কারণে আমাদের ওই গুরুত্বটা থাকবে আপনার এবং কোভিড সিচুয়েশনে দেখেন লেটেস্ট যে IMF রিপোর্ট, যে আমাদের গ্রোথ কিন্তু আপনার এই রিজনে আপনার বেটার করছে সবচেয়ে ভালো। সো সবকিছু মিলে, এবং যেটা হচ্ছে যে যেই আসুক না কেন বাংলাদেশের সাথে তার সম্পর্কটা, তাকে সিরিয়াসলি সে সম্পর্ক করবে। বাংলাদেশকে আসলে সেই আগের মতো ছোট করে বা হালকা করে সেটা দেখার সুযোগ নাই বলেই দেখছে না আসলে। এটা আমার সাথে আমি একটা জিনিস একটু যোগ করতে চাই বাংলাদেশের প্রসঙ্গে, যদি সেটা হলো যে এগুলি রিলেশন কিন্তু একই থাকবে, মোটামুটি ধারাবাহিকতা থাকবে এই অঞ্চলের প্রতি যেরকম থাকবে বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল এবং কমার্শিয়াল গুরুত্ব সেটা, কিন্তু যদি অভিবাসন ইস্যুটাতে যদি ধরেন তাহলে অভিবাসীদের ব্যাপারে সফট হইলেও
ডেমোক্রেটরা। সুতরাং বাইডেন যদি আসেন তাহলে আমাদের দেশের যে কিছু লোক আমেরিকায় আছেন এবং ভবিষ্যতেও যদি কেউ ইমিগ্রেন্ট হতে চান সেই সমস্ত জায়গার ক্ষেত্রে হয়তো এটা একটা স্বস্তিদায়ক হবে, কারণ এটা একটা টাফ পলিসি রিপাবলিকানদের, বিশেষ করে ট্রাম্পের নিজের যে মানে অভিবাসীদের ক্ষেত্রে সেই টাফ জায়গাটা একটু সফট টার্ন নিতে পারে। সেই দিক থেকে কিঞ্চিত আমি বলবো যে ডেমোক্রেট কোনো প্রেসিডেন্ট, বিশেষ করে বাইডেন যদি হন, সেটা বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো অভিবাসনের ক্ষেত্রে। আর অন্যান্য ইস্যুতে অলমোস্ট সেম থাকবে, যেটা হাসিব পররাষ্ট্রনীতির জায়গা হয়তো খুব বেশি চেঞ্জ হবে বলে মনে হয় না। যাই হোক, আমরা প্রত্যাশা করব কয়েকদিন পরেই যেহেতু ভোট, সেখানে পরিষ্কার হয়ে যাবে কারা কে হচ্ছেন পরবর্তী সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে এগিয়ে থাকা রাষ্ট্রের কর্ণধার। আমরা যেই আসুক না কেন, আমরা তার সঙ্গে সম্পর্ক সুন্দর রেখেই বাংলাদেশে এগিয়ে যাবে সে প্রত্যাশা রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য। প্রিয় দর্শক, ইভেল 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।